সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ নারী প্রার্থীদের সম্পর্কে কিছু কথা। সম্মানিত ভিউয়ার্স, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর শেষের দিকে কিংবা 2026 সালের প্রথমার্ধে বিভিন্ন কারণে গণবিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশিত হতে পারে। তো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব না। আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নারী প্রার্থীদের সম্বন্ধে আমাদের কিছু বলা রয়েছে। তো সেই বিষয়গুলো আলোকপাত করব। তো যারা নারী প্রার্থী রয়েছেন তারা যখন অনলাইন আবেদন করবেন সেই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আসে সেটি হলো স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সম্পর্কে। এখন অনেকে বললেন যে যেহেতু আমার রিসেন্টলি বিয়ে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি স্থায়ী ঠিকানাটা কি মানে বাবার ঠিকানাটা দিব না স্বামীর ঠিকানাটা দিব, বা কোনটা দিলে ভালো হয়? সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যে কোনো একটি দিতে পারেন, তবে যেটিই দেন না কেন পুলিশ ভেরিফিকেশনের সময় যদি আপনি স্বামীর ঠিকানা দেন তাহলে স্বামীর অধীনস্থ যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে আপনাকে সেখান থেকে আপনার নাগরিকত্ব সনদটি সংগ্রহ করতে হবে। যেখান থেকে আপনার নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে পারবেন সেটি স্থায়ী ঠিকানা হিসেবে দেবেন, যেখানে পারবেন না সেটি অস্থায়ী ঠিকানা হিসেবে দিলেই হবে। তো আশা করি নারী প্রার্থীদের জন্য এই সমস্যাটি সমাধান হলো। 2 নম্বরে আসি, নারী কোঠা সম্পর্কে আলোচনা। আপনারা সবাই জানেন যে বিভিন্ন সরকারি চাকরিতে কোঠা 5% থাকলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ 30% নারী কোঠা থাকবে। এখন 30% বলতে এরকম না যে 50,000 প্রার্থী হয়তো একটি সার্কুলার দিয়েছে, সেখান থেকে দেখা যায় যে আমার 30% কোঠা করলে 15 বা 16,000 হয়, এরকম না। এটি হলো আপনার একটি প্রতিষ্ঠান ভিত্তিক কোঠা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে 10 জন টিচার থাকলে সেখানে কম করে 3 জন নিতে হবে। তবে ক্ষেত্র বিশেষ প্রায় 17টি উপজেলায় কোনো নারী কোঠা নেই। তো সেক্ষেত্রে নিয়মটি ভিন্ন, এবং কিছু জেলা সদর ব্যতীত আরও বেশ কিছু জেলাতে রয়েছে যেখানে নারী কোঠা প্রযোজ্য নেই, কারণ উপকূলীয় এবং কিছু হাওড় এলাকাতে নারী কোঠা প্রযোজ্যতা থাকে না, যেটি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বলা রয়েছে। তো সেই বিষয়টি এনে আমরা আলোচনা করব না। আলোচনা যে বিষয়টি করব সেটি হলো নারী কোঠা সম্পর্কে। আপনি যখন দেখবেন যে শুধুমাত্র ফিমেল অনলি লেখা রয়েছে, সেখানে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সবসময় আপনি জেনারেল কোঠায় যদি আবেদন করেন তাহলে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর সাথে কিন্তু আপনাকে ফাইট করতে হবে, অর্থাৎ নাম্বারে ভিত্তি করতে হবে। আর শুধুমাত্র যদি নারী কোটায় আবেদন করেন তাহলে শুধুমাত্র নারীদের সাথে আপনাকে ফাইট করে, বা এই নাম্বারটি সাথে যে একটা যুদ্ধ, নাম্বার যুদ্ধ, এই অংশে আপনি হয়তো নারীদের থেকে যদি একটু বেশি নম্বর পান সহজেই আপনি একটি প্রতিষ্ঠান পাবেন। কিন্তু পুরুষ এবং মহিলা উভয় স্থানে আবেদন করলে কিন্তু আপনাকে সর্বোচ্চ নম্বর পেয়ে চাকরি করতে হবে। তারপরে বলা হয়েছে পুলিশ ভেরিফাই সম্পর্কে। আপনি যখন পুলিশ ভেরিফাই করবেন, পুলিশ ভেরিফাই কিন্তু আপনার ওই স্থায়ী এবং অস্থায়ী ঠিকানার উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশনে যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানার তে যেটি স্থায়ী পদ রয়েছে, মানে স্থায়ী যে ঠিকানা রয়েছে সেইখানেই কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। অস্থায়ী ঠিকানায় কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না। যদি হয় সেটি গোপনে হবে, কিন্তু প্রকাশ্যে যেটি হয় সেটি আপনার স্থায়ী ঠিকানায় হবে। তো এই জন্য স্থায়ী ঠিকানায় যেটাই দেন না কেন সেই ক্ষেত্রে অবশ্যই কাগজপাতি যেন ঠিক রাখতে পারেন। বিশেষ করে আপনার এই নাগরিকত্ব যে সনদটা সেটি অবশ্যই আপনার হাতে রাখতে হবে। তারপরে অনেক মহিলা প্রার্থী রয়েছেন যারা হুটহাট করে একটি ভালো প্রতিষ্ঠানে আবেদন করেন। বিশেষ করে আমি আপনাদের বলি, অনেক মা বোনরা পদ্মাশীল রয়েছেন, কিংবা প্রাইভেট পড়াতে গেলে দেখা যায় যে অনেক ইন্টারমিডিয়েট একটা ছেলে বা এসএসসি পাস একটা ছেলে, বা এদেরকে আসলেই একটা মেয়ে মানুষ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না বর্তমান সময়ে যে ছেলে মেয়েরা রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি মেয়ে প্রার্থী হন, আপনারা শুধু বয়েজ অ্যান্ড গার্লস যেগুলো রয়েছে, অর্থাৎ ছেলেও আছে মেয়েও রয়েছে, সেক্ষেত্রে দেখবেন বলা অনেক মানে গার্জেন রয়েছে, মেয়ে গার্জেন রয়েছে যারা শুধু মহিলা টিচার একটু দুর্বলও যদি হয় বা একটু পড়াশোনায় যদি একটু কমও থাকে তারপরে তাদের কাছে পড়ানোর চেষ্টা করে, পুরুষ বা ছেলে যে টিচারগুলো রয়েছে তাদের কাছে পড়ানোর চেষ্টা করে না। তো সেক্ষেত্রে আপনারা স্কুল অ্যান্ড কলেজে যেগুলোতে বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে সেগুলোতে আবেদন করার প্রথম চয়েস দেবেন। তারপরে শুধুমাত্র গার্লস যেগুলো রয়েছে সেগুলো চয়েস দেবেন, এবং সর্বশেষ যেটি শুধুমাত্র বয়েজ স্কুল এগুলোতে 3য় নম্বর চয়েস, মানে যদি ওইগুলো প্রতিষ্ঠান না থাকে তবে সেই ক্ষেত্রে দিতে পারেন। এক্ষেত্রে এক একজনের মতামত ভিন্নতা থাকতে পারে। তবে প্রাইভেট পড়াতে চাইলে এবং সবার সাথে মিলে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় থাকলে পরে, যেমন আপনার জেন্ডারের যে একটি বিশেষ রয়েছে, যেমন 10 জন 15 জন টিচারের ভিতরে আপনি একজন মেয়ে বা 2 জন মেয়ে বসে আছেন, ওইভাবে কিন্তু মন করলে আপনারা কথা বলতে পারবেন না। কিন্তু যদি আপনার ছাত্র বা ছাত্রী থাকে বা অপোজিট যে
জেন্ডার থাকে, তাহলে কিন্তু আপনি সহজে কথা বলতে পারবেন এবং ওই সকল প্রতিষ্ঠানে আপনার জন্য কিন্তু আলাদা নিরাপত্তা, যেমন মেয়েদের জন্য ওয়াশরুম বা অন্যান্য যে আলাদা নিরাপত্তা ব্যবস্থা সেগুলো প্রতিষ্ঠানে পাবেন, কিন্তু বয়েজ স্কুলগুলোতে এইগুলো কিন্তু পাবেন না। তো সব বিষয় বিবেচনা করে আপনারা আবেদন করবেন। তারপরে বলছে মহিলা হেড টিচার। মনে করেন অনেক প্রতিষ্ঠানে মহিলা হেড টিচার রয়েছে, যদি আপনারা জেনে, যেমন অনেক প্রতিষ্ঠানে মহিলা হেড টিচার যেগুলো রয়েছে ওগুলোতে জেনে আবেদন করবেন। যেমন কেমনভাবে, যেমন আপনি প্রতিষ্ঠানে যাইতে হবে না, শুধুমাত্র প্রতিষ্ঠানে ইআইএন নম্বরটি বের করে প্রতিষ্ঠানের ইআইএনের 6 ডিজিটে একটি নম্বর থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের পরিচয় পর্ব, মানে ওই ক্লিক করলে ওই প্রতিষ্ঠানের ঠিকানা আসবে। তো সেইখানে আগে 01309 যোগ করলে দেখুন প্রতিষ্ঠান প্রধানের বা প্রতিষ্ঠানের কারো রিলেটিভ একজনের নম্বরে ফোন চলে গেছে। তো সেখানে কথা বলে জানতে পারবেন যে প্রতিষ্ঠানে কি আসলে কিভাবে চলছে। তারপর বলছে নারী প্রার্থী আছে কিনা, যেমন আপনি একটি প্রতিষ্ঠানে যুক্ত হবেন, এখানে দেখা যাচ্ছে যে আপনি ছাড়া আর কোনো প্রার্থী নারী নাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একা চাকরি করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানে 1-2জন নারী রয়েছেন বা নারী টিচার রয়েছেন তাদের সাথে চাকরি করলে আপনি কমফোর্টেবল বা আপনার রিল্যাক্সিং মুড অনুভূত হবে। তো সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। তারপরে প্রাইভেট পড়ানোর সুবিধা, যেমন আপনি যদি বয়েজ স্কুলগুলোতে পান, যেসব ছেলেরা বা পুরুষ প্রার্থীরা রয়েছেন বা পুরুষ টিচাররা রয়েছেন তারাই কিন্তু অধিকাংশ প্রাইভেট পড়ায়, আর মেয়েদের কাছে ওইভাবে ছেলেরা প্রাইভেট পড়তে যায় না। সেই ক্ষেত্রে আপনারা যদি গার্লস স্কুল কিংবা বয়েজ অ্যান্ড গার্লসগুলো যান, তাহলে দেখবেন বলা মেয়ের যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আপনারা ইচ্ছা স্বাধীন বা আপনাদের সময় অনুযায়ী প্রাইভেট পড়াতে পারবেন। কারণ প্রাইভেট না পড়ালে বিভক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চলাটা অনেকটা কঠিন। এবং বদলিতে অগ্রাধিকার পাবেন। আপনারা সবাই জানেন যে 2025 সাল থেকে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে বদলি নীতিমালা চালু হয়েছে এবং কিছু বাদ রয়েছে, সেটিও হয়ে যাবে ইনশাল্লাহ। তো হয়ে গেলে আপনারা বছরে মানে জীবনে 3বার বদলি হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের স্বামীর যে ঠিকানাটা রয়েছে, অর্থাৎ আপনার স্বামী যদি রাজশাহী চাকরি করে, আপনার বাসা যদি পঞ্চগড় হয়, তা আপনি আর রাজশাহীতে ট্রান্সফার হতে পারবেন। সে বিষয়ে আস্তে আস্তে নীতিমালাতে সংশোধন করা হবে। তো সেক্ষেত্রে বদলিও হতে পারবেন। সেক্ষেত্রে নারীদের যে বিষয়টি আমি বললাম এই বিষয়টি লক্ষ্য রেখে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 কিংবা 26-এ আবেদন করবেন। এর বাইরে অনেক বিষয় বলা রয়েছে, ভিডিওটি বড় হবে বিদায় মোটামুটি যে প্রধান যে বিষয়গুলো সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন।